আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে নিজেদেরকে জনগণের কাছে প্রতিষ্ঠিত করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 5 আগস্টের কথা স্মরণ করিয়ে দিয়ে নিজ দলের নেতাকর্মীদের ভুল না করার পরামর্শ দেন তিনি। জনগণের পাশে থাকার পাশাপাশি বিগত সময়ে নির্যাতনকারীদের প্রশ্রয় না দিতে নেতাকর্মীদের কঠোর বার্তা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তিনি। সাহিদ রহমানের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা করে বিএনপি। মানুষের মধ্যখানে আছে। এতে প্রধান অতিথি ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের মন জয় করতে তাদের আকাঙ্ক্ষার রাজনৈতিক কর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে নেতাকর্মীদের পরামর্শ দেন তিনি। একজন মানুষ হিসাবে আপনি কেন চাইবেন না যে আপনি এমন কিছু রেখে যান যা আপনি চলে যাবার পরেও সেটি ক্যারি করবে। বিগত সময়ে যারা নির্যাতন করেছে তাদেরকে সুবিধা দিতে বিএনপি লড়াই করেনি, একথা স্মরণ করিয়ে দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন। বিগত 15 বছরে 16 বছরে কিভাবে আপনারা অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, আপনারা যদি ভুলে না গিয়ে থাকেন প্রিয় সহকর্মীবৃন্দ, তাহলে আপনাদের প্রত্যেকের মনে আজকে একটি প্রশ্ন বা জিজ্ঞাসা আসা উচিত, কেন এই মানুষগুলোকে আমরা আমাদের আশেপাশে ভিড় করতে দেব। আগামী নির্বাচন কঠিন হবে বলে আবারও সতর্ক করে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, দিন শেষে জয় জনগণের। অন্য কেউ যদি সরকার গঠন করে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেই হোক, আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রেই হোক, সেটা কি দেশ এবং জাতির জন্য খুব ভালো হবে? এখনো আমাদের কাছে সময় আছে মানুষ যেভাবে চায় সেভাবে চলার জন্য। দিন শেষে কিন্তু আপনাকে ওই লোকটার কাছে, ওই মানুষটার কাছে, ভোটারটার কাছে আপনাকে যেতে হবে। তারেক রহমান বলেন, জবাবদিহিতা নিশ্চিত করা গেলেই জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। যদি ভুল করি, জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে, তখন কিন্তু পস্তাতে হবে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। সহকর্মীবৃন্দ, সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো বিরোধ নেই, দুটো একসাথে চলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকলের ঐক্যমত ছাড়া প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন করা সম্ভব হবে না বলেও মনে করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত মাইদুর রহমান রুবেলের রিপোর্টে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে রোববার সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। জিয়াউর রহমানের সমাধি ও আশপাশের এলাকায় ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করে নেতাকর্মীরা। তাদের স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। শ্রদ্ধা জানান বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। দীর্ঘদিন পর বাধাহীনভাবে শ্রদ্ধা নিবেদন করতে পেরে খুশি তারা। দীর্ঘ 17 বছর এখানে মানুষ আপনার ফুল দিতে আসতে পারে নাই, এখানে মানুষকে আপনার সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের উন্নয়ন এবং স্বাবলম্বীর জন্য সকল অবদান রেখেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে যেন এই দেশের মানুষকে সেবা দিতে পারে। দোয়া শেষে মির্জা ফখরুল বলেন, 4 সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত প্রয়োজন। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। বিএনপি ক্ষমতায় গেলে সংস্কার বন্ধ হবে না, বরং তা এগিয়ে নিয়ে যাবে বলেও আশ্বাস দেন দলটির মহাসচিব। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। নেতা কর্মীদের বাংলাদেশের জাতীয়তাবাদ দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণের আহ্বান জানান তিনি। ফেসিবাদের পতনের পর জন্মদিন উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দলের নেতাকর্মীদের এমন বাঁধ ভাঙা ঢল। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি স্বাধীন, স্বনির্ভর এবং সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় বিএনপির, এবং এর জন্য দ্রুত নির্বাচনও চায় দলটি। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা।
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। 1936 সালে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে জন্ম নেন প্রয়াত এই রাষ্ট্রপ্রধান। দেশের জন্য নিজ অবদানে পতিত স্বৈরাচারের ইতিহাস বিকৃতির অপচেষ্টার পরও নিজ কর্মগুণে দীপ্তময় জিয়াউর রহমান। দলের নীতি নির্ধারকরা মনে করেন জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করতে পারলেই কল্যাণকর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা সম্ভব। জন্মদিন উপলক্ষে বিবৃতি দিয়েছেন দলের মহাসচিব। জাহিদ রহমানের আরেকটি রিপোর্ট। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে রসায়নবিদ মনসুর রহমান ও জাহানারা খাতুনের ঘর আলোকিত করে জন্ম নেন জিয়াউর রহমান। 5 ভাইয়ের মধ্যে জিয়া দ্বিতীয়। লেখাপড়ার হাতেখড়ি স্থানীয় স্কুলে। কলেজের গণ্ডি পেরিয়ে 1953 সালে যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। 1955 সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন। 1960 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন খালেদা খানমের সঙ্গে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় ছিলেন চট্টগ্রামে। 1971 সালে মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে অন্যান্য সেনা কর্মকর্তাদের সাথে নিয়ে বিদ্রোহ করেন তিনি। এরপর 71-এর 26শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা ভেসে আসে জিয়াউর রহমানের কণ্ঠে। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেট ফোর্সের অধিনায়ক হিসেবে সম্মুখ যুদ্ধে অংশ নেন। দেশের বিজয় ছিনিয়ে আনার পর কর্মস্থলে ফিরে যান। জিয়াউর রহমান একজন দুঃসাহসী কমান্ডার ছিলেন। তিনি অন্যান্য সেক্টর কমান্ডারদের মতো ভারতের অভ্যন্তরে হেডকোয়ার্টার স্থাপন করে মুক্তিযুদ্ধ পরিচালনা করেননি। তিনি সম্মুখ যুদ্ধে জনগণকে বা তার সৈনিকদেরকে অনুপ্রাণিত করার জন্য নিজেই যুদ্ধে অংশ নিয়েছেন। 75-এ সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে 7 নভেম্বর আবারও দৃশ্যপটে জিয়াউর রহমান আইন প্রশাসক হিসেবে রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন। জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। 1977 সালের এপ্রিলে দায়িত্ব নেন রাষ্ট্রপতি হিসেবে। 78 সালে প্রথমে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল গঠন করেন। ওই বছরই 1 সেপ্টেম্বর জাগদল ভেঙে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ঘোষণা করেন 19 দফা রাজনৈতিক কর্মসূচি। সেই 19 দফা কর্মসূচিকে গণভোটের মাধ্যমে তার সমর্থন নিয়ে তিনি কিন্তু এদেশে বাংলাদেশকে অগ্রসর করার জন্য তিনি পদক্ষেপ নিয়েছিলেন। খুব অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রভাব প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। আঞ্চলিক প্রতিযোগিতার বদলে সহযোগিতার ধারণা থেকে প্রতিষ্ঠা করেন দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহায়তা সংস্থা সার্ক। খাল কাটা কর্মসূচি নিয়ে ছুটে বেরিয়েছেন সারা দেশ। স্বনির্ভর হওয়ার আকাঙ্ক্ষায় ডাক দিয়েছেন কৃষি বিপ্লবের। তার কর্মতৎপরতায় দুর্ভিক্ষ পীড়িত দেশ কয়েক বছরের মধ্যে শুরু করে চাল রপ্তানি, শিল্প কারখানা বেসরকারীকরণ, পোশাক আর শ্রম রপ্তানির মধ্য দিয়ে বাংলাদেশে শুরু করে অর্থনৈতিক অগ্রযাত্রার নতুন অধ্যায়। সাদামাটা জীবনযাপন তাকে নিয়ে যায় জনপ্রিয়তার শিখরে। আমরা যদি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করি এবং জিয়াউর রহমানকে প্রকৃতভাবে অনুসরণ করি, তাহলে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যদের হাতে প্রাণ দিতে হয়েছে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া বীরুত্তম জিয়াউর রহমানকে। জাহিদ রহমান, RTV, ঢাকা। কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য অঙ্গীকারবদ্ধ। কমিশন রাজনীতিতে জড়াতে চায় না, শুধু ভোটের সুন্দর পরিবেশ তৈরিতে সবার জন্য সমান সুযোগ তৈরি করবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আগারগাঁও নির্বাচন কমিশনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য UNDPর পক্ষ থেকে ল্যাপটপ, স্ক্যানার সহ অন্যান্য উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। নির্বাচন কমিশনকে ভোটার তালিকা হালনাগাদের জন্য প্রাথমিকভাবে 175টি ল্যাপটপ, 200 ডকুমেন্টস স্ক্যানার ও 4300 ব্যাগ দিয়েছে UNDP। পিলখানা ট্রেজারির বিস্ফোরক আইনের মামলায় 250 জন সাবেক বিডিআর সদস্যকে জামিন দিয়েছেন আদালত। 15 বছর পর তারা প্রথমবারের মতো জামিন পেলেন। কেরানীগঞ্জের আদালতে বিস্ফোরক মামলায় যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে কোনো আপিল করা হয়নি তাদের জামিন দেওয়া হয়। জামিন হওয়ার আনন্দে আবেগে আপ্লুত বিডিআর সদস্যদের স্বজনরা। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইসি।
জামিন হওয়ার আনন্দে এভাবে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন দীর্ঘ 15 বছর কারাগারে থাকা বিডিআর সদস্যদের স্বজনরা। অপেক্ষার প্রহরের শেষ ও ন্যায় বিচারের প্রত্যাশা করেন তারা। 16 বছর ধরে আমরা এরকম একটা দিন দেখার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। 16টি বছর নির্জন কারাগারে যে থাকলো এই রাষ্ট্র সত্যিকার অর্থে এদের জীবন এই সময়টুকুর মূল্য কি দিতে পারবে? আমার ভাই মাত্র 19 দিন চাকরি করছে, তো 19 দিন চাকরি করে আমার ভাইয়ের জীবন থেকে 16টা বছর নষ্ট হয়ে গেছে। হয়তো ওর জীবনে অনেক কিছু দিতে পারবো, কিন্তু এই 16টা বছর কখনোই দিতে পারবো না। জুলাই বিপ্লবের পর নানা কারণে 5 দফা পেছানোর পর অবশেষে বিডিআর হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে শুরু হয় জামিন ও সাক্ষ্য গ্রহণ শুনানি। 284তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে ফিরে আসে সেই মাহেন্দ্র খন। নিম্ন আদালত থেকে হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের জামিন দেন বিচারক। যারা আগে খালাসপ্রাপ্ত হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রায় পরিবর্তন হয়েছে, 30 জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন, এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো। এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। 200-র বেশি আসামির জামিন হওয়ায় সন্তোষ জানিয়ে আসামি পক্ষের আইনজীবীরা জানান, এ মামলায় সাজা ভোগ করা বাকি আসামিদের জামিনের বিষয়ে পর্যায়ক্রমে বিবেচনা করবেন আদালত। নিম্ন আদালত থেকে প্রথমে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এই রকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় 250-র উপরে বা 250। তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। এ মামলার পরবর্তী শুনানি হবে আগামী 10ই ফেব্রুয়ারি। বিস্ফোরক আইনের মামলায় 834 জন আসামির বিচার শুরু হয়েছিল 2010 সালে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডিতে 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হন। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। সীমান্তে কোনো আপোষ নয়, অধিকার বুঝে নিতে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে তেজগাঁয়ের ভূমি ভবনে BCS ক্যাডারভুক্ত এবং জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত রয়েছে। আগে পদক্ষেপ ছিল না বলে বর্ডার শান্ত ছিল, কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকার বর্ডারে পদক্ষেপ নিয়েছে বলেই সীমান্ত উত্তেজনা ছড়াচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ধান ও গাছ কাটা নিয়ে বিরোধ দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে দুদক। আজ দুদক থেকে এই চিঠি পাঠানো হয়। গত 15 জানুয়ারি দুর্নীতির মাধ্যমে পদ পাওয়ার বিষয়ে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। এদিকে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেনের অভিযোগে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকা আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা তাকে পরিদর্শনের অনুরোধ জানালে প্রধান উপদেষ্টা এতে সম্মতি জানান। এ সময় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যদের বর্ণনা শুনে প্রধান উপদেষ্টা বলেন, তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যদের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন ও অভয় পাবেন বলে জানান কমিশনের সদস্যরা। বৈঠকে কয়েকটি নৃশংস গুমের ঘটনার বর্ণনাও দেন গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এমনকি 6 বছরের শিশুকেও গুমের বর্ণনা কমিশনের তদন্তে উঠে এসেছে বলে জানান তারা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে সম্মেলনে সোমবার দিবাগত রাত 1টায় সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস।
এই সফরে 4 জন সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বিশিষ্টজনদের সাথে বৈঠক করবেন তিনি। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আগামী 25 জানুয়ারি দেশে ফিরবেন তিনি। অবসান হলো অপেক্ষার, অবশেষে কার্যকর হলো ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি। রোববার স্থানীয় সময় সকাল 8টায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারিগরি জটিলতায় 3 ঘন্টা পিছিয়ে বেলা 11টায় কার্যকর হয়। যুদ্ধবিরতির প্রথম দিন 3 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েল মুক্ত করেছে 90 জন ফিলিস্তিনি বন্দীকে। সামদানি প্রত্যয় রিপোর্ট। যদি শত্রুকে দেখাতে না পারি ভয়, শত্রুর মুখে ছুড়ে দেব প্রাণ। হে বন্ধু, যুদ্ধ আর জীবন দেয়ার এখনই সময়। মৃত্যুর কয়েক ঘন্টা আগে ফিলিস্তিনি কবি শহীদ আব্দুর রহিমের লেখা এ কথাগুলোকে সত্য করেছে গাজা উপত্যকা। মাতৃভূমি অথবা মৃত্যুর এ লড়াইয়ে আত্মত্যাগের মিছিলে সামিল হয়েছে 47,000 ফিলিস্তিনি। গেল বুধবার কাতারে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। শুরুতে চুক্তি কার্যকর করতে টালবাহানা করে ইসরায়েল। অভ্যন্তরীণ চাপে পড়েন নেতানিয়াহু। তবে ইসরায়েলিদের বিক্ষোভ ও বিশ্বজুড়ে চাপ বাড়তে থাকায় তাসের ঘরের মতো ভেঙে যায় তাদের অহমিকা। বাধ্য হয় যুদ্ধবিরতিতে। রোববার স্থানীয় সময় সকাল 8টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কারিগরি জটিলতায় হামাস 3 জিম্মির নাম প্রকাশে দেরি করলে এদিন সকালেও নারকীয়তা দেখায় ইসরায়েল। গাজার বিভিন্ন প্রান্তে ইসরায়েলি হামলায় নিহত হয় অন্তত 19 জন। অবশেষে 11টার দিকে জিম্মিদের নাম প্রকাশ করলে যুদ্ধবিরতির কার্যক্রম শুরু করার ঘোষণা দেয় ইসরায়েল। অবসান ঘটে নারকীয় গাজা যুদ্ধের। প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি স্থায়ী হবে 42 দিন। 6 সপ্তাহে 7 দফায় মুক্তি পাবে 33 ইসরায়েলি জিম্মি ও প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী। যুদ্ধবিরতি স্থায়ী হোক, আবারও মুক্ত বাতাসে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করুক গাজাবাসী, এ প্রত্যাশা বিশ্বের সবার। সামদানি প্রত্যয়, RTV। এদিকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করায় পদত্যাগ করেছেন ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করেছেন কচ্চর ডানপন্থী এই মন্ত্রী। এছাড়াও তার দল ওজমা ইয়াহুদিতের আরও 2 মন্ত্রী পদত্যাগ করেছেন। গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে আসছিলেন বেন গভির। সেই সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলে পদত্যাগ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। কঠোর অভিবাসন নীতির প্রত্যয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কাল শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। তবে শপথ ঘিরে ট্রাম্প বিরোধী প্রতিবাদে রাজধানী ওয়াশিংটনের রাস্তায় বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে। সোমবার যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ঠান্ডা আবহাওয়ার কারণে খোলা ময়দানের পরিবর্তে ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনের একটি অংশে অনুষ্ঠিত হবে এই শপথ অনুষ্ঠান। ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অভিবাসন আইনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। শপথ অনুষ্ঠানের জন্য ইতোমধ্যেই ওয়াশিংটনে পৌঁছে গেছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার স্ত্রী মেলানিয়া এবং পরিবারের অন্য সদস্যদের নিয়ে ভার্জিনিয়া পৌঁছান তিনি। এখান থেকেই অনুষ্ঠানে যোগ দেবেন এই রিপাবলিকান নেতা। এদিকে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের প্রতিবাদ জানাতে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। বিক্ষোভে নারী অধিকার ও জাতিগত ন্যায়বিচার সহ বিভিন্ন দাবিতে অধিকার সংস্থার কর্মীরা অংশগ্রহণ করেছেন। প্রতিবাদকারীদের আশঙ্কা, রিপাবলিকান পার্টির নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগমন তাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করতে পারে। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সহ অন্যান্য বিশ্ব নেতারা। উপস্থিত থাকবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ও ইতালির প্রধানমন্ত্রীও। এছাড়া বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও থাকবেন ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে। বিন ইয়ামিন, RTV। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।